সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রূপালী টক। আজকে যিনি আমার গেস্ট, তিনি বাংলাদেশের মাটির গান, ভাটির গান, গ্রাম বাংলার শেকড়ের গান এবং প্রাণের গান গেয়ে মানুষের মন জয় করেছেন। তিনি জনপ্রিয় সঙ্গীতশিল্পী আশিক। আশিক ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ রূপালী টকে সময় দেওয়ার জন্য। কেমন আছেন? রূপালী টেলিভিশনকে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। রূপালী টেলিভিশনকে স্পেশাল থ্যাঙ্কস আমাকে ইনভাইট করার জন্য। আশা করছি ভালো একটা আড্ডা হবে। হ্যাঁ, আমিও আশা করছি সুন্দর আমাদের আজকে আড্ডা হবে। আশিক ভাই, বর্তমানে কি নিয়ে ব্যস্ততা চলছে আপনার? বর্তমানে তো যেহেতু শিল্পী, অবশ্যই গান নিয়ে। এখন শুধু গান গাই না, গানের পাশাপাশি কিছু গান তৈরিও করার চেষ্টা করি। আচ্ছা। যেমন আমি এখন আমার স্টুডিওতে বসে আছি, কিছু গান গাওয়ার পাশাপাশি সুর করা, তারপরে মিউজিক কম্পোজিশন, এগুলা নিয়ে ব্যস্ত আছি। আর সর্বোপরি সবকিছু মিলিয়ে গান নিয়ে আছি, গানের আচ্ছা, বাইরে না। গানের মানুষ গান নিয়েই থাকবেন। এটাই স্বাভাবিক। তো আশিক ভাই, গানের জগতে আসার আপনার একদম শুরুর গল্পটা শুনতে চাই। কিভাবে মিউজিকে আসলেন? আমি তখন সুনামগঞ্জে থাকি, সুনামগঞ্জ জেলায় আমার আব্বুর চাকরির সুবাদে। আচ্ছা। তো ওখানকার একটা স্কুল ছিল লোকজ সঙ্গীত বিদ্যালয়, এবং এটা একটা সংগঠন ছিল লোকদল শিল্পী গোষ্ঠী। আচ্ছা। তো এটার সাধারণ সম্পাদক ছিল বিধানচন্দ্র বণিক বাঁধন। এবং ঘটনাক্রমে এই এই স্কুলের যে ওস্তাদ যে ছিল, ওস্তাদ প্রদীপ কুমার চন্দ্র, ওনার সাথে আমার পরিচয় ছিল। ওনার মাধ্যমেই আর বিধানদার হাত ধরেই মূলত গানে আসা, একাডেমিকলি গানে আসা। এর আগে গান গাইতাম, কলেজে গাইতাম, টেবিল চাপড়ে গাইতাম, বন্ধুদের আড্ডায় গাইতাম। মূলত ওখান থেকেই আমার গানের যাত্রাটা শুরু। আচ্ছা। তো সেইটা কি কখন ছিল? মানে আপনি কত বয়স ছিল? মানে আনুমানিক শুরুটার যে কথা বললাম? মেবি ইন্টারমিডিয়েট পরীক্ষার পর। আচ্ছা, মেবি আচ্ছা। আমার এখনো সালটা মনে নেই। আচ্ছা, 2001-2 সাল, ওই 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 সময়। সময়টাতে হবে। আচ্ছা, আর গানের মানে ফ্যামিলি থেকেই গানের মানে গানের প্রতি কারো আগ্রহ ছিল বা কেউ গান করতো, নাকি আপনিই একমাত্র মানুষ গানের ফ্যামিলি থেকে? না, ছোটবেলায় দেখতাম আব্বুর হাতে একটা রেডিও থাকতো সব সময়, আচ্ছা, সেখানে শ্রদ্ধেয় আব্দুল আলিম স্যার, আব্বাস উদ্দিন স্যার, সিনেমার গান এগুলো চলতো। তো আব্বু গান প্রচন্ড প্রচন্ড পছন্দ করতেন। কিন্তু আচ্ছা। পরবর্তীতে আমি যখন গানে আসলাম, তখন আমাকে অনেকটা যুদ্ধ করতে হয়েছে আমার পরিবারের সাথে। আমার অনেক কি বলে প্রতিকূল পরিবেশ, পরিস্থিতি ফেস করেছি আমি। যুদ্ধটা যাই কিরকম হোক, ছিল? পরবর্তীতে যেমন আমি একটা কনজাস্টেড ফ্যামিলির মানুষ, একটা রেস্ট্রিক্টেড ফ্যামিলির মানুষ, সৈয়দ সাহেব মানুষ, আপনারা জানেন, একটু ধার্মিক। আমার আব্বা আম্মা দুজনই খুব ধার্মিক মানুষ। আচ্ছা, তো সেইখানে যখন গান গাইতাম, এটা কোনোভাবেই প্রাথমিকভাবে ওনারা পজিটিভলি নেননি। তো সেকেন্ড যেটা হয়েছে, যখন আমি আমার একটা রিয়েলিটি শো থেকে আমি আসছি, চ্যানেলে সেরা কণ্ঠ, 2008 সালে। আচ্ছা, তো ওখান থেকে যখন আমি আস্তে আস্তে লাইমলাইটে আসলাম, তখন আবার আব্বা আস্তে আস্তে ওইটা পজিটিভলি নিয়েছেন। প্রথমে নেন নাই, কারণ হচ্ছে কি, ওনার একটা ধারণা ছিল যে গান বাজনা যারা করে তাদের ভবিষ্যৎ ভালো হয় না, বা somehow অন্য কোনো দিকে চলে যায়। তো যেই কারণে উনি না করতেন। তো পরবর্তীতে উনি অনেক সাপোর্ট দিয়েছেন, এবং আমার জন্য অনেক আশীর্বাদও করেছেন। আপু নাই, আপু মারা গেছেন 2019 সালে, হুম, হুম। 10 ফেব্রুয়ারি। তো আহ, এখন গান নিয়ে আছি, ফ্যামিলি নিয়ে আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সেরা কণ্ঠেতে যখন আপনি প্রথম আপনি অডিশন দিলেন, তো সেটা কিভাবে? মানে কারো মাধ্যমে আসলেন মানে অডিশনের জন্য, নাকি নিজে থেকেই যোগাযোগ করেছেন? না না, অডিশনের ব্যাপারটা ছিল আমার, এখনকার আমার বডির ওজন 72-71 সামথিং, হ্যাঁ। আচ্ছা, কিন্তু তখন ছিল 48 কেজি, 48 কেজি, দ্যাট মিনস এই হাইট, সেম হাইট ছিল। আচ্ছা, তো আমি যখন অডিশনে যাই, রেজিস্ট্রেশন করে, আমি ওইটা আমার মনে ছিল, ওইটা ব্লুবার্ড স্কুলে ছিল, মেবি বাংলাদেশ বেতার উল্টা দিকে মিরের ময়দান, আচ্ছা, সিলেটে। আমি যখন যাই, প্রচন্ড লম্বা লাইন, অনেক লম্বা লাইন, প্রায় হাফ কিলোমিটার লাইন ছিল। তো আমি যাওয়ার পর আমার কাঁধে একটা ঝোলা ছিল চটের, তারপর একটা মোবাইল প্যান ছিল, যেটা পকেট ছিল 8 থেকে 10টা পকেট। আচ্ছা, একটা গেঞ্জি ছিল, খুব শর্ট টি শার্ট ছিল। আচ্ছা। তো যাবার পরে দেখলাম আমার আশেপাশের যে পার্টিসিপেন্টরা আছে, ওরা আমাকে নিয়ে একটু মজা করছে, ঠাট্টা করছে। তো জিজ্ঞেস করছে, ভাই আপনিও কি গান গাইতে এসেছেন? আমি বলি, হ ভাই, যেহেতু গানের কম্পিটিশন, এখানে তো নাচার জন্য আসেনি। হ্যাঁ, বলে কি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে গান দেখি কি করেন।
তো আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। আমার প্রথম বিচারক ছিল শ্রদ্ধেয় আকরামুল ইসলাম এবং মেবি নাদিরা আন্টি বা মলয় কুমার গাঙ্গুলি। আচ্ছা, তো আমি যখন গেটে যাই তখন আমাকে আমাকে নিয়ে মানুষ মজা করছিল, মানে মজা করছিল এটা বলছিল কি যে আপনার পোশাক আপনি দেখে? কি গান গাবেন। আচ্ছা পোশাক দেখে, আমার গেট আপ দেখে আচ্ছা আচ্ছা আমি আচ্ছা খুব শুকনো ছিলাম। আচ্ছা আচ্ছা। তো আমি বললাম যে দেখেন, আমি ভিতরে ঢুকবো, আমি ইয়েস কার্ডও পাবো এবং আমি এখান থেকে ঢাকায় যাব, সিলেট থেকে। মানে সেই ওরা আত্মবিশ্বাসটা আমাকে ছিল। আমার কথাটা বিশ্বাস করেনি। হ্যাঁ, তো আমি ভিতরে ঢুকলাম, ঢোকার পরে প্রথমে আমাকে বিচারক জিজ্ঞেস করলেন, বাবা তুমি কোন জেলা থেকে এসছো? আমি বললাম হবিগঞ্জ থেকে। আমাদের 4টা জেলা নিয়ে সিলেট বিভাগ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট এবং সুনামগঞ্জ। সুনামগঞ্জ। তো বললো কি গান গাবা? আমি বললাম যে মরিলে কান্দিস না আমার দায়, শ্রদ্ধেয় গিয়াসউদ্দিন সাহেবের লেখা কালজয়ী একটা গান। জাস্ট খালি মুখটা গাইলাম। ওনারা বললো বাবা আর গান শোনা লাগবে না, ঠিক আছে তুমি পরের ও রাউন্ডে এই গানটাই গাবা। সিলেটে আমাদের 3টা রাউন্ড ছিল। আচ্ছা। পরবর্তী রাউন্ডে ছিল শ্রদ্ধা কনক চাপা ম্যাম এবং এবি রিজি আপা ছিল। তো যাই হোক, ওনাদের সামনে ওই একই গান একটু গাইলাম, গাওয়ার পরে বললে বাবা তুমি কি আধুনিক গান করো? আমি একটু চেষ্টা করি, একটু গাইলাম, তারপরে বললো ঠিক আছে নেক্সট রাউন্ডে তুমি প্রথম গানটা গাও। ও আচ্ছা। যাই হোক, ওই পরবর্তী রাউন্ডে মরিলে কান্দিসটা আমার দায় গাইলাম। পরে সিলেট বিভাগ থেকে আমার প্লেসটা ছিল সেকেন্ড, আমি সেকেন্ড ছিলাম ওই ইয়াতে। তারপরে ঢাকায় আসলাম, আসার পরে টপ 10-এ ছিলাম। ওখান থেকে আসলে যাত্রাটা শুরু। আচ্ছা আচ্ছা। যখন টপ 5-এ আমি যাই তখন আমাকে আমি টপ 5-এ যেতে পারিনি। টপ 10-এ ছিলাম, টপ 11 ছিলাম আমাদেরটা, ওরা আচ্ছা 11 জন। তো আমাদের ওই কম্পিটিশনে ইমরান ছিল, ঝিলিক ছিল, মনির, চম্পা বণিক, আমরা একসাথে সেরা 10-এ ছিলাম। তো যাই হোক, যখন আমি আউট হলাম, ঠিক আমি আউট হয়ে চলে আসছি গ্রিন রুমে, তখন আমাকে ক্যামেরা জিজ্ঞেস করছিল যে আচ্ছা আশিক ভাই আপনি যে আউট হলেন আপনার অনুভূতিটা কেমন? তখন আমার মেজাজটা খুব খারাপ ছিল যে আমি এই মাত্র আউট হয়ে আসলাম, আর এখন আমাকে অনুভূতি বলে কেমন? আমার অনুভূতি বলবো। হ্যাঁ, পরে আমি বললাম যে দেখেন আজকে দিনটা মনে রাখবেন, আমি দেখবো আজকে থেকে 10 বছর পরে আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান আর যারা টপ 5-এ থাকে তারা কোথায় থাকে। ও একটা জেদ ছিল, একটা টার্গেট ছিল এবং একটা যেমন আমি সব কোনো সময় ওভার কনফিডেন্ট হই না। আমার কনফিডেন্ট থাকে, আমার নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকে, কিন্তু কোনোদিনই ওভার যে আত্মবিশ্বাস, এটা কি কি বলে বাংলায়, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আহ যেটা অহংকারের হ্যাঁ পর্যায়ে হ্যাঁ, পড়ে, তো এইটা আমার কোনোদিনই ছিল না। মানে আপনি অহংকারী ছিলেন এবং না, বাট আমি যখন আত্মবিশ্বাস ছিল। আত্মবিশ্বাসটা ছিল, যখন আমি মিডিয়াতে আসলাম, আসার পরে আমি তখন আধুনিক ফোক মিক্সড গাইতাম। আচ্ছা আসার পরে অনেকেই আমাকে বুদ্ধি দিল যে আশিক দেখ, আমাদের সিলেট বিভাগে কিন্তু ওই রকম ফোক গান, আমাদের সিলেটি গান গাওয়ার মতো ওইরকম কোনো আর্টিস্ট নাই। আচ্ছা। তো আমি আহ, চিন্তা করে দেখলাম যে আসলেই তো আমাদের সেলিম চৌধুরীর পরে আর আমার মাঝখানে প্রায় 20 বছরের একটা গ্যাপ। আচ্ছা ফোক এরপরে সিলেট গানের। বিভাগের কোনো ন্যাশনালি কোনো, হ্যাঁ। তো পরে আমি চিন্তা করলাম যে ফোক গান গাওয়া শুরু করলাম। প্রথম অ্যালবাম ছিল আমার সোনা বন্ধুর গান, আপনারা শুনে থাকবেন, আইজা আমারে আনিয়া দেউরে আসমানেরও চান, এটা খুবই খুবই জনপ্রিয়। জনপ্রিয়। ওই অ্যালবামেই গান ছিল, ওই অ্যালবামেই গান ছিল বন্ধুরকে পাবো সখী গো, 2008 সালে। হুম এটা হুম। তো সবাই জানে যে এটা সবাই। বাম্পার হিট একটা গান। তারপরে একে একে মাটির পিঞ্জিরায় সোনার ময়না, কলিজাতে দাগ লেগেছে। পরবর্তীতে আমি শুধু সিলেট বিভাগের মধ্যে না থেকে আমি চেষ্টা করলাম যে না, আমি আমার গানগুলো সারা বাংলাদেশ ব্যাপী আমি একটু ছড়িয়ে দিতে চাই। তো সেই থেকে টেলিভিশনে গাইছি, বিভিন্ন অঞ্চলের গান গাইছি এবং মানুষ পজিটিভলি নিয়েছে, আমাকে ভালোবাসে, এইটা আল্লাহর কাছে অনেক বড় শুকরিয়া। অনেক এই সেই মানে আপনার কথা প্রসঙ্গেই বলি, সেই যে ঝোলা হাতে ছেলেটা মোবাইল প্যান্ট পরে চিপচিপে একটা শরীর নিয়ে ঢাকা শহরে আসছিল অডিশন নিতে, তাকে রেখে যারা হাসাহাসি করেছিল আজকে সবাই দেখতে পারে যে আপনি কোথায় আছেন, কোন অবস্থানে আছেন। তো আশিক ভাই, ফোক সং এ আসার মেন কথা কি এটাই যে ওই সেলিম চৌধুরীর পরে যে গ্যাপটা, না, আরেকটা আরেকটা সেইটা নাকি আরেকটা কোনো আরেকটা ভালোবাসা বিষয় আছে। ছিল? না, আরেকটা বিষয় ছিল, আমি বলি আমাদের, আমি বলেছি আমার বেড়ে ওঠাটা সুনামগঞ্জ জেলায়। হুম। তো সুনামগঞ্জের তৎকালীন চেয়ারম্যান ছিল দেওয়ান মমিনুল মসদিন। উনি পৃথিবীতে নাই, একটা রোড অ্যাক্সিডেন্ট, উনি ওনার একটা একটা ছেলে জীবিত, আমার আমার ক্লাসমেট ছিল নাহিয়ান, ও জীবিত, আর ওনার ওয়াইফ, ওনার ছোট ছেলে, ওনার মারা যান। তো উনি আমার ফোক গানের ব্যাপারে অনেক বড় একটা অবদান রাখতেন। উনি ওনার বিভিন্ন অনুষ্ঠানে আমাকে নিয়ে যেতেন, আমাকে দিয়ে ফোক গান গাওয়াতেন। তো একদিন আমাকে উনি পৌরসভায় ডেকে নিয়ে বললেন যে আশিক, দেখো আমাদের সিলেট বিভাগ থেকে আধুনিক গেয়ে বা ব্যান্ড গান গেয়ে
ওঠাটা একটু কঠিন, কারণ আমাদের প্রনাউন্সিয়েশনের প্রবলেম, আমাদের উচ্চারণগত যে প্রবলেমটা, এটা আমাদের জেনেটিকলি একটা প্রবলেম, আঞ্চলিকতা, আমাদের হ্যাঁ সব, হ্যাঁ সব জেলারই একটা আঞ্চলিকতার আঞ্চলিকতা। টান থাকে। সেটাই তো, তুমি যদি আমাদের নিজেদের গান গাও তো খুব সহজে তুমি এই পথটা খুব সহজ, তুমি খুব সহজে মানুষের কাছে পৌঁছতে পারবা। তো তারপর থেকে আস্তে আস্তে ফোক গানে ঝুঁকলাম, কালেকশন করা শুরু করলাম ফোক গান। তো ওনার কথাটা যে আসলে এইভাবে সত্যি হবে আমি জানি না। আর আমি বলছি না যে আমি খুব জনপ্রিয় মানুষ, আমি চেষ্টা করছি এবং আমার একটা আত্মবিশ্বাস আছে যে হ্যাঁ, মানুষ যেহেতু ভালোবাসে আমাকে, তো আমি আহ হয়তো বা কিছুটা গাইতে পারি। এবং আমি চেষ্টা করছি যে আমার যে লিকেজ গুলো আছে সেগুলো ফিল আপ করার, আমার যেই ভুলগুলো আছে শুধরে নেওয়ার। তো ভবিষ্যতে মৃত্যুর আগ পর্যন্ত গেয়ে যেতে চাই, এবং অবশ্যই দর্শকের জন্য গেয়ে যেতে চাই। এবং আপনার খুব বিনয়ীভাবে বললেন যে চেষ্টা করছি বা গিয়ে যেতে চাই। আপনি আসলে অনেক উঁচু একটা জায়গায় ফোক দিয়ে মানুষের মনের ভালোবাসা, যেটা আমি প্রথমেই আমার দর্শককে ইন্ট্রোডিউস করাচ্ছিলাম, যে আপনি ফোক দিয়ে মানুষের মনকে জয় করে নিয়েছেন। এবং আজকে আশিক মানে ফোক, অনেকেই আপনাকে আমি দেখেছি যে অনেক আপনার যখন কোনো শো চলে বা প্রোগ্রাম হয় আপনাকে ফোক সম্রাটও বলে আপনার যারা ভক্ত আছে। সম্রাট বলে না, ফোক হ্যাঁ, গানের যুবরাজ বলে। তো যুবরাজ এইটা বলে, হ্যাঁ। এইটা না আমি তো মাথা এটা ঘামাইনি, আপনাকে আমি ভালোবাসার মাথা কারণেই ঘামাই না বলে। আপু। না, আমি একটা কথা বলি, যেমন শাহ আব্দুল করিমকে আমি যখন বাউল সম্রাট বলা শুরু করি, তখন বিভিন্ন অঞ্চল থেকে আমার বিরোধিতা করা শুরু করে, যে বাউল সম্রাট তো লালন সাহেব, আপনি কেন শাহ আব্দুল করিমকে কেন বলেন? সম্রাট বলবেন? তো একদিন টেলিভিশনে একটা লাইভ অনুষ্ঠানে একজন বলে ফেল, আমি বললাম যে দেখেন, আমার আমার পেজে, আমার যে ফেসবুক পেজ আছে, তো এই পেজে আমি সব কমেন্টসে কিন্তু রাখি নেগেটিভ পজিটিভ যা আসবে। তো আমি বললাম দেখেন, সম্রাট তো বাবরও ছিল, তার ছেলে আকবর ছিল, ওইখান থেকে শাহজাহান আওরঙ্গজেব থেকে শুরু করে সম্রাট, কিন্তু যে পৃথিবীতে একজন সম্রাটের থাকবে তা তো না। না। আমি শাহ আব্দুল করিমকে বলি আধুনিক যুগের বাউল সম্রাট, ঠিক না? লালন সাঁইজি আজকে থেকে 200 বছর আগে যা করে গেছেন সেটা এখনো বাংলাদেশে কেউ করতে পারবে না, কারণ লালন সাঁইজিকে আমরা যে জায়গায় রেখেছি ওইখানে আর কাউকে ঢুকতেও দেই না, ওই জায়গাতেও যেতে দেই না। লালন হচ্ছে মহাগুরু। তো ওইখানে লালনের সাথে এই একটা কন্ট্রোভার্সি বা একটা দ্বন্দ্ব আসবে, এটা আমরা কোনোদিনে কাম্য না। আমি বলি আধুনিক যুগের বাউল সম্রাট। আচ্ছা। লালন সাঁইজি লিখেছেন খাঁচার ভিতর অচিন পাখি অচিন। কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ে দিতাম দিতাম পাখির পায়। আবার হাসন রাজা লিখেছেন খাঁচার মাটির ও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে, কান্দে হাসন রাজার মন মুনিয়ায় রে। তো ওনারা দুজনেই লিখেছেন একই একই কথা, বিষয়টা যে একই, ওনারা হ্যাঁ। আমাদের 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 ভিতরে একটা পাখি আছে, ময়না পাখি, আমরা এটাকে খুব সুন্দরভাবে পুষে রাখি, কিন্তু লালন সাহেব বলেছেন তাকে ধরতে পারলে মন বেড়ে দিতাম পাখির পায়, তার মানে উনি ধরতে পারেননি। আবার শাহ আব্দুল করিম লিখেছেন আমার মাটির পিঞ্জিরা সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে। তো কত একটা মানুষ সুন্দর যদি সেই কথা। পাখিটাকে ধরতে না পারে, যদি ধরতে না পারে পুষবে কিভাবে? তো আমি এই জন্য বলি যে আধুনিক যুগে উনি এসে উনি বাউল গানটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। আসলে অনেক সুন্দর, মানে আপনি যে এক্সপ্লেইন করলেন এই বাউল সম্রাট এবং লালন ফকিরকে নিয়ে, খুবই সুন্দর করে, ভালো লাগলো শুনে। আচ্ছা আশিক ভাই, আপনি তো টিভি বা অনলাইনে অনেক শো করেন, এবং যেটা আমরা লক্ষ্য করি যে আপনি যখন শো করতে থাকেন তো পাবলিক কমেন্ট থাকে। তো এইখানে ম্যাক্সিমাম টাইম হুম, দেখা যায় যে আপনার খুব পজিটিভ কমেন্ট আসে। নেগেটিভ আপনি বললেন পজিটিভ নেগেটিভ, কিন্তু নেগেটিভ খুবই কম আমরা লক্ষ্য করি, দেখা যায় পজিটিভ অবশ্যই। কমেন্ট। তো এই যে পজিটিভ কমেন্ট, এতে কি মনে হয় না যে দর্শকরা যত ভালোবাসে কোনো একটা সিঙ্গারকে, সিঙ্গারের দায়বদ্ধতা তত বেশি বেড়ে যায় দর্শকের প্রতি? অফকোর্স বেড়ে যায়, তো অফকোর্স অফকোর্স বেড়ে এগুলি যায়। কি আপনি কিভাবে দেখেন? আমি ভাই সহজ কথা বলে, আমি প্রথমে একজন মানুষ। সেকেন্ড হচ্ছে আমি একজন বাবা, আমি একজন স্বামী, আমি একজনের সন্তান, এরপর হচ্ছে আমি একজন শিল্পী। তো আমি সবসময় চেষ্টা করি সামাজিক ভাবে চলার। আপনি আমার ফেসবুকে দেখলে বুঝবেন যে মানুষ আজকে লাখ লাখ টাকা দিয়ে আশিককে অনুষ্ঠানে নিয়ে যায়। তো তার মানে এই না যে আশিক আসমানে উঠে বসে আছে। আমি চেষ্টা করি সবসময় নিচে থেকে, মাটিতে থেকে মানুষের সাথে সম্পর্ক করার। এবং আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন যে আমি হবিগঞ্জেই থাকি। আচ্ছা। আমি প্রোগ্রাম হলে ঢাকায় যাই, প্রোগ্রাম শেষ আবার ঢাকা থেকে চলে আসি। আচ্ছা। এইটাতে হয় কি, যেমন ধরেন আহ নর্মালি আমাকে অনেকেই বলে যে আশিক ভাই, আপনি ঢাকায় কেন থাকেন না? আমি বললাম যে ভাই দেখেন, একটা সময় ছিল যখন একটাই টেলিভিশন ছিল, যেটা হচ্ছে বিটিভি। বিটিভি।
বিটিভিতে কোনো অনুষ্ঠানে ইনভাইট করার জন্য তাকে ওই বাসার ঠিকানা লাগতো, যেন পিয়ন সেই চিঠিটা নিয়ে ওনার বাসায় দিতে পারে। ওইভাবে টেলিফোন অ্যাভেলেবল ছিল না, মোবাইল ছিল না। এই যে আজকে আপনার সাথে আমি কথা বলছি, আপনি লন্ডনে, আমি বাংলাদেশে, ঠিক না? জি, তো এখন তো ভাই প্রযুক্তির যুগ। আমি কেন ওই 1950 সালের চিন্তা এখন করব? একদম ঠিক। আমার কথা হচ্ছে, আমাকে আপনার লাগবে কখন, টাইমটা দেন, আমি আপনার টাইমের আগে পৌঁছাইলে তো হলো। হ্যাঁ, আমি কোথায় থাকি সেটা বিষয় না। বিষয় না। আরেকটা বিষয় হচ্ছে যে দর্শক দায়বদ্ধতার যে ব্যাপারটা থাকে, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। আপনার একটা এক্সপেকটেশন লেভেল থাকে আমার প্রতি, যে আশিক ভাই আমার এই করবে, কিন্তু আমার যদি কোনোভাবে আমার পারফরমেন্সটা এর থেকে একটু খারাপ হয়, আপনার কিন্তু ওই মেন্টালিটিটা থাকে না। রাইট। যেমন আমি সবসময় বলি যে আমি কোথাও যদি যাই, আমার যারা জুনিয়র আছে তাদেরকে বলি যে কোথাও গেলে তুমি মাথাটা নিচু করে রাখবে। কেউ যদি জিজ্ঞেস করে যে ভাই আপনি গান করেন, তুমি বলবো যে হ্যাঁ আমি ভাই টুকটাক করি, চেষ্টা করি। তখন ওই মানুষটার তোমার তোমার প্রতি থিঙ্কিংটা থাকবে কি, আচ্ছা উনি মানে মোটামুটি গায়। তার যে ধারণাটা, তুমি যদি মঞ্চে উঠে তার থেকে একটু ভালো গাও, ও বলবে না এই লোকটা তো আসলে অনেক ভালো শিল্পী, ওর ধারণাটা অনেক বেশি বেড়ে যাবে। বেড়ে যাবে। আবার তুমি যদি ওনাকে বলো যে আমি তো এই পারি সেই পারি, আমি আমি খুব এক্সপার্ট, ওনার এক্সপেকটেশন লেভেলটা থাকবে অনেক উপরে। তুমি এর থেকে একটু বাজে আমি গাও, আমি আশিক তোমার ভাই এই তোমার ব্যাপারে তোমার একটু কথা কথা, আমি আপনাকে একটু থামালাম, আমি দুঃখিত। আপনি যেটা বললেন যে মাথাটা নিচু করে থাকবে এবং তুমি যখন স্টেজে উঠে গান করবে, ওই সময় যখন দেখবে যে হুম, অনেক ভালো গান করছো বা আপনার কথা মতো যে একটু ভালো করছো, তখন তার আশাটা হুম, যে আমি তো দেখলাম খুব সাধারণভাবে বসে আছে বাট অনেক সুন্দর হ্যাঁ গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখনকার অনেক সিঙ্গারদের এরকম দেখা যায় বা অনেকের কাছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে শুনি যে যারা মোটামুটিও গান গায় তাদের এই জিনিসটা তার উল্টো হয়, মানে আপনি যেটা বলেন তার উল্টো। ওকে, বলেন প্লিজ। না, এইটার কারণটা আমি বলি আপনাকে। যেমন উল্টা হয়, এটা শুধু আজকে না, এটা অনেক আগেও ছিল। আপনার যার জ্ঞান যত কম, তার কথা তত বেশি। বেশি, রাইট। যার জ্ঞান বেশি সে কথা কম বলে। আমি আরেকটা কথা সবসময় বলি, যে করতে পারে সে বলে না, আর যে বলে সে করতে পারে না। এটা হচ্ছে মানে মেইন থিঙ্কিং আমার। তো গান করি, দেখেন আমার 2014 সালের আগে আমার খুব একটা আক্ষেপ ছিল, একটা দুঃখ ছিল, যে আমি 2008 সালে মিডিয়াতে আসলাম। 8 থেকে 2014, প্রায় 6 বছর। তো অনেক শিল্পী লন্ডনে যায়, বিদেশে যায়। তো আমি এজ এ সিলেটি, আমাকে লন্ডনেও কেউ ডাকে না, বা মাঝখানে আমি দাঁড়িয়েছিলাম, আমাকে রিফিউজ করে ভিসা। আমি খুব আপসেট ছিলাম। কিন্তু আমাকে একজন বলল যে দেখ, তোর নামে যেটা লেখা আছে সৃষ্টিকর্তার কাছে, ওইটা তোর কাছে আসবেই, আর যেটা আসবে। লেখা নাই ওইটা ওইটা কোনোভাবেই তোর কাছে আসবে না। তারপর আমি যখন 14 সালে ঢুকলাম, 14 থেকে আজকে 2023, আমি এই পর্যন্ত 9 বার শুধু ইংল্যান্ডে গিয়েছি, হ্যাঁ, এবং শুধুমাত্র বিদেশে গিয়েছি প্রায় 51 বার। এর মধ্যে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, মিডল ইস্টের দুবাই, কাতার, বাহরাইন, সৌদি, মানে মোটামুটি সারা পৃথিবীর যতগুলা বড় রাষ্ট্র আছে, সুন্দর রাষ্ট্র আছে, ঘুরেছি। এটা কেন বললাম? কারণ আহ আমি আমাকে শ্রদ্ধেয় অ্যান্ড্রো দা একটা কথা বলেছিলেন, অ্যান্ড্রো কিশোর, যে কোনোদিন যদি কোনো একটা অনুষ্ঠান তোর মিস হয়ে যায়, তুই মন খারাপ করিস না। আমি বললাম যে দাদা, একটা অনুষ্ঠান মিস হওয়া মানে তো আর্থিক ক্ষতি। বলে দেখ, এই যে জায়গাটাতে তুই যাবি না, ওই জায়গাতে তো তোর জনপ্রিয়তাটা স্টিল থাকবে, এবং ওই জায়গাতেই দেখবি যে তুই পরের বছর বা তার পরের বছর তোকে 3 গুণ পেমেন্ট ওই জায়গাটাতে নিয়ে যাবে। এবং এইটা কিন্তু বাস্তব। আমি আসলে সম্মানিত একটা বিষয় থাকে, সম্মানিটা দিয়ে শিল্পীর সম্মান বিচার করা যায় না। যেমন ধরেন আমারই গাওয়া গান গেয়ে শিল্পীরা এখন এই গান গাচ্ছে। লাইমলাইটে আসছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি যে পেমেন্ট নিচ্ছি, তারা আমার থেকে 3 গুণ পেমেন্ট নিচ্ছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে কি, আমাদের কিছু সিনিয়র আর্টিস্টের কিছু থিঙ্কিং আমার কাছে খুব মজা লেগেছে। বললো যে দেখ, একটা দর্শকের কারণে কিন্তু আমরা শিল্পী। আর এই দর্শক আমাদেরকে 1 ঘন্টা তার চোখের সামনে দেখার জন্য যদি 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ টাকা দিতে হয়, তো এইটা আমার কাছে মনে হয় যে একটা বোঝার মতো একটা একটা পার্টির কাছে। তো পেমেন্টটা এমন একটা রিজনেবল জায়গায় রাখবি, যেন একই মানুষ তোকে বারবার নিয়ে যায়, তার কাছে যেন বোঝা না হয়। এবং আলহামদুলিল্লাহ, এটা আমার সবচেয়ে বড় বিষয়, যে আমি যখন একটা স্টেজ শোতে যাই বা কোথাও ডাক পাই, এগুলো বারবার একই জায়গা থেকে আমাকে ডাক, যেটা অন্য অন্য আর্টিস্টের ক্ষেত্রে অনেকটা হয় না। আমার একটা রিলেশন জন্মে ওনাদের প্রতি, ওনাদের প্রোগ্রাম হলেই আমাকে ডাকেন। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার একটা, ধরেন একটা প্রোডাক্ট বাজারে আসলো, তো আসার পরে দেখবেন যে সেলসম্যানরা প্রত্যেকটা দোকানে দোকানে ওই প্রোডাক্টটা দিয়ে আসেন, জোর এক- করে যে ভাই আপনি বেচে আপনার টাকাটা দিবেন। একদম। কিন্তু পরবর্তীতে যদি ওই প্রোডাক্টটার রিঅর্ডার না আসে,
তখন আপনি বুঝবেন না যে ওই প্রোডাক্টটা আপনার জনপ্রিয় হয়েছে বা হ্যাঁ হ্যাঁ জনপ্রিয়তা পেয়েছে। তো আপনি একটা জায়গায় একবার গেলেন, পুশ সেলে আপনি গেলেন যে আচ্ছা উনি ভালো গায়, ওকে একবার নেন। সেকেন্ড বার যদি কেউ আপনাকে না ডাকে, আপনি কিভাবে বুঝবেন যে আপনার একটা মার্কেট তৈরি হয়েছে বা আপনার একটা হ্যাঁ হ্যাঁ বা জায়গা আপনার তৈরি হ্যাঁ হয়েছে? দর্শক আপনাকে ভালোবাসে, রাইট। কি তো এটা একটা প্রোডাক্টের একটা উদাহরণ দিলাম, বাট এটা ট্রু। আপনাকে যখন একই জায়গায় বারবার ডাকবে, আপনাকে বুঝতে হবে যে না, তাইলে হয়তো আপনি কিছু একটা আপনি করতে ওই পারছেন যে মানে কারণে বুঝতে মানুষের। হবে আপনি দর্শকের মনটা জয় করেছেন, যার কারণে বারবার আপনাকে তারা ডাকছে, মানে গান এটাই ঠিক। শোনার জন্য, মানে নিয়ে আপনার কাছে আপনাকে চাচ্ছে। হয়তো বা কিছু করতে পারছি হয়তো বা মজার অনেক কথা কিছু তো। করতে পারছেন আশিক ভাই, যার কারণে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। আশিক ভাই, এখন যেটা আমি আপনার ওই কথা প্রসঙ্গে যে আপনি পেমেন্ট এসবের কথায় আমি বলতে চাই যে অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় সিঙ্গারদের কাছ থেকেও গল্প প্রসঙ্গে বা অনেক ইন্টারভিউতে শুনেছি যে দেখা যায় ওরা বলে যে যাদের মানে অনেক স্টেজ শোতে অর্গানাইজার যারা আছে তারা যখন সিঙ্গার্সদের নিয়ে যায় তখন তারা যে কমেন্ট বা যে প্রমিস তাদের করে বা যে কমিটমেন্ট পেমেন্টের থাকে। কথা বলে নিয়ে যায় অনেক সময় সেটা ফুলফিল হুম করে না। তো এরকম কোনো হুম। অভিজ্ঞতা কি আপনার আছে? যেমন আমি আপনাকে একটা কথা বলি, আপনার সাথে আমি এখানে কথা বলবো ধরেন 15 মিনিটস বা 20 মিনিটস, ঠিক না? আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করেছি আপনি আমাকে কোনো সম্মানে দিবেন কিনা। কেন করেছি? আমি আপনাকে আমার জীবন থেকে 20 মিনিট টাইম কেন দিব? বা আমি ধরেন আপনার সাথে আড্ডাটা দিচ্ছি, আপনি এটা ফেসবুকে ইউটিউবে ব্যবহার করবেন, এটা যেই অ্যামাউন্ট যাই হোক, আমি এখানে আপনার কাছ থেকে সম্মান পাচ্ছি, এটা হচ্ছে আমার কাছে অনেক বড় পাওয়া। তো বিষয়টা হচ্ছে কি যে যারা ওই ইনভাইট করে নিয়ে যায়, যেমন ধরেন আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই, অনেক অনুষ্ঠান আছে আমি অনেক অনেক জায়গায় পেমেন্টের কথা জিজ্ঞেস করি না, আর অনেক জায়গা থেকে আমি আমার অ্যাকাউন্টে টাকা ঢোকার পর আমি রওনা দিই। আচ্ছা, আমার কথা হচ্ছে যদি আপনার কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, আপনি ওনাদেরকে স্ট্রেট বলেন যে ভাই আমার পেমেন্ট ক্লিয়ার করেন, অথবা আমি যাব না, ঠিক না? রাইট। এখন আপনি প্রথমে গায়ে পড়ে শো নিবেন, ভাইয়া আপনি কেমন আছেন, ভাইয়া আপনি শো করছেন, ভাইয়া আমি নাই কেন? আপনি গায়ে পড়ে শো নিবেন, তো আবার ওইখানে গিয়ে আপনি পেমেন্ট নিয়ে ঝামেলা করবেন, ঠিক না? আপনি এগুলো আগেই ক্লোজ করেন। ক্লোজ করলে আমার কথা হচ্ছে যে এই জিনিসটা নিয়ে ঝামেলা হয়, ঝামেলাতে আপনি যাবেন কেন? রাইট। আপনি আমি যখন কোনো পার্টির সাথে কথা বলি বা আমার কোনো অ্যারেঞ্জারের সাথে কথা বলি, স্ট্রেট বলি যে ভাই আমাকে আপনি আগে পেমেন্ট দিয়ে দিবেন, আমাকে যেন আপনার অনুষ্ঠানে চাইতে না হয়। বলে যে ভাইয়া, আমি বলে যে না ভাই তাহলে আমি যাবো না, আমি চাই না আপনার সাথে আমার সম্পর্কটা নষ্ট হোক। আপনি একটু স্ট্রেট কথা বলেন। আমাকে বলে যে ভাই আমি তো আপনাকে পেমেন্ট দিব, আমি যে হ্যাঁ দিবেন তো, আপনি আমাকে 1 ঘন্টা পরে দিবেন, আপনি 1 ঘন্টা সেটা আগে দিয়ে দেন না, তাহলে আমার পারফরমেন্স ভালো হয়। এইটা ফ্যাক্ট না, আসলে পেমেন্টটা কে আপনি কিভাবে নেবেন এটা আপনার দক্ষতার উপর নির্ভর করে। আপনি কিভাবে আপনার আরেকজনের পকেট থেকে আপনার পকেটে টাকা আনবেন, এটা আপনার বিষয়। আর যেটা বোঝা গেল যে হ্যাঁ, আপনি একটা অনুষ্ঠানে যাওয়ার আগে মানে যদি আপনার অর্গানাইজার যারা তাদের সাথে যদি আপনার যা যা মানে ডিমান্ড থাকে সেটা যদি আগেই ক্লিয়ার হয়ে যাওয়া যায়, এটা দুজনের পক্ষ থেকেই ভালো হয়, সুবিধা। না, এখানে আরেকটা প্রবলেম, এখানে আবার আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে অনেক আর্টিস্ট আবার অ্যাডভান্স পেমেন্ট নিয়ে অনুষ্ঠানে যায় না, ও, এইটাও একটা ঝামেলা। এটা আবার তো অর্গানাইজাররা এখানে আসলে প্রবলেমে পড়ে যায়। হ্যাঁ, এখানে ঝামেলা দুইটা হয়। যেমন ধরেন আমি আমার জীবনে সব থেকে বেশি মূল্যায়ন করি যেটা হচ্ছে, একটা হচ্ছে টাইমিং আর একটা হচ্ছে কমিটমেন্ট। ভেরি নাইস। আমি খুব আহ বিপদে যদি পড়ে না যাই, আপনি আমাকে যে টাইম দিবেন আমি এর মিনিমাম আধা ঘন্টা আগে পৌঁছাবো। এবং টেলিভিশন শোতে কোনোদিন কোনো মিউজিশিয়ান আমার আগে যেতে পারে না, ও আচ্ছা, কোনো স্টেজ শোতে সবার আগে আমি পৌঁছাই। তো কথা হচ্ছে আপনার টাইমিং এবং কমিটমেন্ট যদি ঠিক থাকে, ঠিকঠাক, আপনাকে পার্টি কেন ঘোরাবে বা আপনার রাইট। সাথে কেন ঝামেলাটা করবে? হ্যাঁ, মানে দুই তরফ আপনি আপনার থেকেই কমিটমেন্ট 100% ঠিক দিবেন। রাখতে হবে। দুটা জিনিস, হ্যাঁ, টাইমিং এবং কমিটমেন্ট। কমিটমেন্ট, রাইট। আপনাকে টাইম দিল সন্ধ্যা 6টায়, আপনি গেলেন 9:30 10টায়, সেটা তো হয় না। তো ওইখানে আপনি যতই পারফরমেন্স করেন আপনাকে ওই পেমেন্ট কেন দিবে সে? একদম সত্যি। ঠিক না? একদম সত্যি। মূলত এগুলো নিয়ে আসলে ঝামেলা হয়। যাই, হ্যাঁ, এগুলো নিয়েই ঝামেলা হয় কিন্তু অনেক সময় কথা নেগেটিভ ভাবে আসে। যাই হোক আশিক ভাই, আপনি যেটা জানতে চাচ্ছি যে আপনি গানের পাশাপাশি আর কিছু করছেন নাকি গানকেই প্রফেশন হিসেবে নিয়েছেন? এই যে গানের পাশাপাশি গানই করছি, ও, সুন্দর কথা। আশিক ভাই, গানের আপনার পাশাপাশি সংসার করছি। হ্যাঁ, সংসার সংসার যেহেতু করছি। করছেন, সংসারে কে কে আছে এটা একটু শুনতে চাই। আমার একজন বউ আছে, আমার 3টে বাচ্চা আছে, একটা আচ্ছা, ছেলে 2টা মেয়ে, আচ্ছা, আমার মা আছে, আমার ভাই বোনেরা আছে, আচ্ছা, আচ্ছা। আর আর আশিক আমার ভাই, আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে, বিশাল ফ্রেন্ড সার্কেল।
এবং আপনার অনেক বড় একটা ভক্ত, মানে ভক্ত আপনার, হ্যাঁ, অনেক বড় একটা মিলিয়ন মিলিয়ন আমি বলবো, কারণ আপনার গানের এরকমই হয়, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। অনেক বড় একটা ভক্ত আপনার, ভক্তদের মন জয় করে আছেন আপনি। আশিক ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আছি, তারপরেও বলবো যে আপনি আপনার গানকে ফিউচারে কিভাবে দেখতে চান, বা আরো 10 বছর পর আপনি আপনাকে কোথায় দেখতে চান? দেখেন, আমি আপনি গান নিয়ে যাই ভাবেন, আমি দেখেছি ছোটবেলা থেকে যে অনেক আমাদের বন্ধু বান্ধবরা অনেক ভালোবাসতো গান, অনেক রেওয়াজ করতো, অনেক কষ্ট পরিশ্রম করেছে, কিন্তু সৃষ্টিকর্তা সেই তুলনায় তাকে অবস্থানটা দেননি। আমি যেটা মনে করি যে আমার কাজ হচ্ছে গান গাওয়া, ঠিক না? হ্যাঁ, আমি ঠিক মতো গানটা গাইতে পারছি কিনা, আমার মনোযোগটা ওইখানে থাকা উচিত। আর আমি কোনখানে কোথায় কি অবস্থানে থাকবো এটা আমাকে গানই বলে দিবে। একদম। অনেক সুন্দর কথা বললেন। হ্যাঁ, আপনার গানই ঠিক করে দিবে আপনার কোথায়, কখন, কোথায়, কিভাবে থাকবেন। যেহেতু আপনি গানের মানুষ। সেটাই। হ্যাঁ। আচ্ছা। যেমন ধরেন, আমার হঠাৎ করে যদি মাথায় কোনো ঝামেলা হয়, আমি উল্টাপাল্টা গান গাই, পাবলিক আমাকে আর ওই 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 জায়গায় রাখবে না, ঠিক না? তো এখানে আমি সবসময় যেটা চেষ্টা করি যে হ্যাঁ, অনেক সময় অনেকে আশা করেন আশিক ভাই আমার একটা গান করবেন। আমরা অনেক সময় কমার্শিয়ালি বা একটু ফিনান্সিয়ালি ইয়ের জন্য গান গেয়ে দিই, কিন্তু এটা মন থেকে গাওয়া না। অনেক সময় গান পছন্দ না হলে অনেকেই বলে যে ভাই আমার খুব স্বপ্ন আপনাকে দিয়ে একটা গান গাও। তো অনেকের স্বপ্ন রক্ষা করতে গিয়ে আমাদেরকে গান গাইতে হয়, বাট সব গান আমাদের মন থেকে আসে না। এই হ্যাঁ, যা সত্যি কথাটা বললেন, একদম মনের কথা। আশিক ভাই, আমরা হ্যাঁ, একদমই অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান শেষ করার আগে আপনার একটু গান শুনবো, শুনে বিদায় নিব। আমার গাওয়া খুবই জনপ্রিয় একটা গান। আহ, যদিও ট্রেডিশনাল গান গাই, নিজের গান বলতে কিছুই নাই। আজকে 15 বছর পরে আমি এটা রিয়েলাইজ করছি। লোকগান যারা গায়, আমাকে একজন বলেছিল যে ভাই আপনি তো ট্রেডিশনাল গান করেন, তো মৌলিক গান করেন না কেন? আমি বলে যে ভাই, মৌলিক গান অনেক করেছি, কিন্তু দর্শক আমাকে ট্রেডিশনাল গানই পছন্দ করে। পছন্দ করে। যাই হোক, এখন সবাই যদি মৌলিক গান নিয়ে থাকে তো ট্রেডিশনটা ধরে রাখবে কে? আমি না ওই দায়িত্বটা নিলাম। তো যাই হোক, শাহ আব্দুল করিম সাহেবের সেই জনপ্রিয় গানটি বন্ধুরকে অবশ্য কি, যে গানটা দিয়ে আসলে আমার পরিচিতি বাড়ে বা যাই মানুষ চিনে, এই গানটার মাধ্যমে শুরু। আশা করছি আপনারও ভালো লাগবে। আমার বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার, আরে বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে, বুঝাইলে বোঝে না। আমার বন্ধু বিনে পাগল মনে, বুঝাইলে বোঝে না। খুব সুন্দর থ্যাংক ইউ। আশিক ভাই। খুব সুন্দর। ওকে, থ্যাংক ইউ আশিক ভাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনি। হ্যাঁ, আল্লাহ আপনিও। হাফেজ।